একটু আগে আমরা দেখেছি যে বেসিক জানতে হবে এরকম কিছু বিষয়। সো সে বেসিক সম্পর্কে এখন আরেকটু ভালো করে বলে দিই। এই বেসিক কম্পিউটার 1 আর 2 নম্বর পয়েন্ট। বেসিক কম্পিউটার জানতে হবে, এটা মানে হচ্ছে আপনাকে একটু টাইপ করা শিখতে হবে। আপনি যেন একটু দেখে দেখে বা একটু তাড়াতাড়ি যেন একটা লেখা লিখতে পারেন। কারণ কারণ হচ্ছে এমন কোনো ডিজাইন হয় না যেটাতে একটুও লেখা থাকবে না। শুধু একটা ছবি দিলে সেটা ডিজাইন হয় না, ঠিক আছে? সেখানে কালার থাকবে, লেখা থাকবে, ছবি থাকবে, বিভিন্ন আইকন থাকতে পারে। এরকম ভাবে সুন্দর করে সাজালে সেটা গ্রাফিক বা সেটা একটা ডিজাইন। সো আমাদের টাইপ শিখতে হবে। এছাড়া নিজে নিজে একটা কম্পিউটার, ধরেন রাত 12টার সময় একটা কম্পিউটার আপনার নিজে অন করা, নিজের বাড়িতে বসে অ্যাকাউন্টটা অন করে নেওয়া, হয়তো মোবাইল থেকে নেট কানেক্ট দেয়া, ওয়াইফাই নেটটা কিভাবে কানেক্ট দিতে হয়, কোথায় যাইতে হয় কোন অপশনে, এটা আপনাকে কিন্তু শিখে নিতে হবে। যেমন যদি এরকম কেউ থাকে যে আমরা পারি না, তাহলে সেজন্য আমার সাথে আলাদা করে একটু কথা বলে আমি তাকে একটু হেল্প করবানে। তো দেখা যাচ্ছে যে আমরা আসলে আমরা ইন্টারনেটে কোনো কিছু সার্চ করলে কিন্তু অডিও, ভিডিও, পিকচার, নিউজ সব একের পর এক তলায় তলায় রেজাল্টগুলো আসতে থাকে। বাট আমরা পরে জানবো আসলে প্র্যাকটিক্যালি যে ওইখানে ইমেজ বা ছবির একটা অপশন আছে, ভিডিওর একটা অপশন আছে। তা আমরা ধরেন আমরা ইমেজে ক্লিক করলে আমাদের চোখের সামনে শুধু ওই রিলেটেড ইমেজ বা ছবিগুলোই দেখাবে। সো এইগুলো আমাদের বেসিক কম্পিউটার, ঠিক আছে? এগুলো আমাদের জানতে হবে। তো আমি আশা করতেছি আমরা যারা এখানে জয়েন আছি তারা কম বেশি এটা পারি। এছাড়াও ডিজাইনের সব থেকে বেশি ব্যবহৃত, বিশেষ করে ছবি এডিটিং এর জন্য ব্যবহৃত যে সফটওয়্যারটা, তা তো সেটা আছে অ্যাডোবি ফটোশপ। এছাড়া আমাদের আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটাতে বিশেষ করে ভেক্টর টাইপের ডিজাইন করা হয়। ভেক্টর মানে যে ডিজাইনগুলো অনেক জুম করার পরও নষ্ট হয় না, রেজুলেশন নষ্ট হয় না, ভেঙে যায় না, ঘোলা হয়ে যায় না। কিন্তু ফটোশপ হচ্ছে পিক্সেল বেসিস একটা সফটওয়্যার। সো এই পিক্সেল বেস সফটওয়্যারে আমরা নির্দিষ্ট একটা সাইজ নিয়ে যখন কোনো কিছু তৈরি করি, মানে ডিজাইন করি, সেটা যদি ওর থেকে একটু বড় করে জুম করা হয় বা বড় করে প্রিন্ট করা হয় তখন ঘোলা হয়ে যায়। এজন্য ছবির কাজটাই বিশেষ করে পিএসএ করা হয়। তবে আমরা যদি মনে করি আমরা পিএস মানে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, এই অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা ভিজিটিং কার্ড, ব্যানার, পোস্টার, ক্যালেন্ডার, লোগো এগুলো বানাবো, তাও কিন্তু সম্ভব। অনেকে আছে এরকম গ্রাফিক ডিজাইনার যারা শুধুমাত্র ফটোশপে কাজটা করে। আমি আশা করতেছি আমরা সবাই বুঝতে পারছি, শিখবো আমরা। আইডিটা হলো ইন ডিজাইন, ঠিক আছে? এটা একটা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার। কারণ আমরা আসলে ডিজাইনের সফটওয়্যার চালানোর দক্ষতা লাগবে, তো কি কি সফটওয়্যার চালাইতে হবে, শিখতে হবে, সে সম্পর্কে একটা লিস্ট আমরা এখানে দিয়েছি। লাইট রুম আছে, হ্যাঁ লাইট রুমে আছে ছবি এডিট করা যায়, যেটা প্রিসেট বলা হয়। আমাদের ফোনে অনেকের আছে, একটা ছবি দিলে ক্লিক করলে লাল, নীল, হলুদ বিভিন্ন রকমের অপশন সাজানো থাকে, ক্লিক করলে ছবিটা সেরকম হয়ে যায় এক ক্লিকে। এছাড়া আমাদের মোবাইল, আমাদের অনেকের কম্পিউটার থাকবে না বা এই মুহূর্তে নেই, তারা ক্যানভা নামের একটা অ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে যেন যে কোনো ডিজাইন তারা বানাতে পারে, বাইরকে দিতে পারে, এর মাধ্যমে যেন তারা ইনকাম করতে পারে, সেটার আমরা ব্যবস্থা করেছি। মানে ক্যানভা নামের অ্যাপ বা এই সফটওয়্যারটাও আমরা শিখবো। তাহলে আসলে আমাদের কিন্তু আমরা যেটা জানলাম তা হচ্ছে বেসিক কম্পিউটার মানে কি সেটা আমরা জানলাম। আমাদের ডিজাইনের সফটওয়্যারগুলো আসলে কি কি হতে পারে, বিশেষ করে আমাদের অবশ্যই এই যে ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ক্যানভা নামের অ্যাপটা আমাদের শিখতে হবে। ক্যানভা হচ্ছে এমন একটা অ্যাপ, অনলাইনে আছে, ওয়েবসাইট আর কি। সেখানে লক্ষ লক্ষ ডিজাইনের স্যাম্পল তৈরি করা আছে, এবং সেখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলে কি করতে পারি, আমরা সহজে হচ্ছে ওইখানে আমাদের যে ধরনের লোগো লাগবে, যে ধরনের আমাদের হচ্ছে পোস্টার বা ব্যানার প্রয়োজন সেটা আমরা লিখলে, বা বিজনেস কার্ড প্রয়োজন সেটা আমরা লিখলে, সেরকমই কি হয়, হাজার হাজার ডিজাইন আমাদের সামনে চলে আসে। এবং ডিজাইনটা আমরা ওপেন করতে পারি, লেখাটা চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তার মানে এটা মোবাইল দিয়ে করা যায়। এছাড়া আমরা ফটোপিয়া নামে একটা হচ্ছে ডিজাইন সফটওয়্যার, ফটোশপের মতো অনলাইনে আছে ওয়েবসাইটে, সেটা সম্পর্কে গত ক্লাসে জেনেছিলাম। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমি যেটা দেখেছি তা হচ্ছে কয়েকটা বিষয়, যেমন আমার তো কম্পিউটার নেই বা আমি তো কিনতে পারবো না, আমার তো বাসায় এখন এই কথা বলতে পারছে না, খুবই খারাপ সময় যাচ্ছে, এরকম বেশ কিছু বিষয়ের কারণে কিন্তু আমরা পিছিয়ে যাই। ঠিক আছে, আমি কম্পিউটার কিনতে পারবো না, তাহলে এই কোর্সটা আমি শেষ করে আমি কি করব? সো আমি সেটা মাথায় রেখেছি যে যদিও ডিজাইনের কাজগুলো কম্পিউটারে মাউস কিবোর্ড দিয়ে করলে বেশি সুন্দর হয়, কিন্তু তারপরেও আমরা ক্যানভা ব্যবহার করে সবকিছু করতে পারি ইনশাল্লাহ। এবং নিজেদের মতো ইচ্ছে মতো করার জন্য অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা আমরা ব্যবহার করব। আর ছবি এডিটিং যারা করে তাদের জন্য লাইট রুম আর ফটোশপ এই দুটো অনেক ভালো। তো যাই হোক, আমরা পরবর্তী ধাপে যাই, দেখি আমাদের আর কি বাকি আছে শেখার জন্য। ওকে, সো ডিজাইনে কয়েকটা অতি প্রয়োজনীয় রীতিনীতি বা ডিজাইন প্রিন্সিপালস আছে, সেগুলো আসলে কি আমরা জানবো।
হ্যাঁ, তো আমরা কিন্তু প্রথম দিকে দেখেছিলাম যে একটা ডিজাইন বা ভালো ডিজাইনার হতে গেলে কি হতে হবে, নিশ্চয় আমাদের মনে আছে। এবং তারপরে আমরা আরো বেশ কিছু বিষয় দেখেছিলাম, যে একটা ডিজাইনে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তো তারই একটা হচ্ছে পর্যায়ক্রমে আমরা এমন একটা জায়গায় আছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিজাইন প্রিন্সিপালস বা ডিজাইনের রীতিনীতি, এই পাঁচটা দিয়ে আমাদের সকল ধরনের ডিজাইনার কাজ করে থাকে, আমিও কাজ করে থাকি। তো এই বিষয়গুলো যারা একটু বুঝতে পারবে, এবং আমাদের সব থেকে বড় বিষয়গুলো কি, আমাদের এই কোর্সগুলো আমরা যখন করি তখন আমাদের হাতের কাছে একটা নোট করার মতো একটা খাতা কলম রাখতে হয়, এবং স্ক্রিনশট দিতে হয়। প্রয়োজনে কিছু টাকা খরচ হলেও আমরা যে ঘরে ঘুমাই, যে ঘরে আমরা পড়ালেখা করি, সেখানে বিশেষ বিশেষ বিষয়গুলো, যেমন এই এই যে পাঁচটা বিষয় তো আমি এখন বুঝাবো। সো এই পাঁচটা বিষয়, এই যে পাঁচটা সাবজেক্ট, একের থেকে পাঁচ, এই জায়গাটার বা এই পিকটা মানে ছবিটার স্ক্রিনশটটা নিয়ে সেটা প্রিন্ট করে কিন্তু সামনে রেখে দেওয়া উচিত। ঠিক আছে, যাতে করে আমরা ডিজাইন করার সময় এখানে চোখ যায় এবং এই বিষয়গুলো আমাদের মনে থাকে, ধাপে ধাপে আমরা কাজগুলো ঠিক করেছি কিনা সেটা আমাদের মাথায় থাকে। যাই হোক, আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করা, ভারসাম্য আর কি। ঠিক আছে, এই যে ব্যালেন্স, তো এটা ডিজাইনের মধ্যে এই ব্যালেন্স নামে জিনিসটা ডিজাইনে আছে। এটা মানে কিন্তু টাকা নয়, ঠিক আছে, ডিজাইনটাকে সুন্দর করে সাজানো। তো আমরা দেখবো এর বিস্তারিত। এছাড়া কন্ট্রাস্ট বা বৈপরীত্য বা বৈসাদৃশ্য করতে হবে। বৈসাদৃশ্য মানে কি, একটা ডিজাইনে অনেকগুলো অবজেক্ট বা হচ্ছে মানে অনেক কিছু থাকতে পারে, লেখা থাকতে পারে, লোগো থাকতে পারে, আইকন থাকতে পারে। তো আমাদের হচ্ছে সেইখানে মূল বিষয়টাকে যেন মানুষ বুঝতে পারে, সেজন্য সবগুলো একই কালার না করে গুরুত্বপূর্ণ জিনিসটা একটু ভিন্নভাবে দেওয়া যেতে পারে। সবগুলো একই কালার বা একই রকম যেন না হয়। তার মানে এইটা না যে 10 রকমের কালার দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা শিখবো একটু পরে, সমস্যা না। আচ্ছা, এমফেসিস বা হচ্ছে ফোকাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা যে বিষয়ে ডিজাইনটা করতেছি সেখানে মূল বিষয়টা আসলে অ্যাকচুয়ালি কি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের ইউনিটি রক্ষা করতে হবে, ইউনিটি। একটা ডিজাইনের মধ্যে দেখা যায় পাশাপাশি 3জন বা 5জন মানুষ আছে, মানে মানুষের ছবি নিয়ে একটা পোস্টার। সো সেটার জন্য যেটা আমরা বোঝাতে চাচ্ছি সবার মুখে বা পুরো ডিজাইনের ভিতরে যেন সেই জিনিসটা, সাবজেক্টটা বা ইফেক্টটা ফুটে ওঠে, কালারে হোক বা মুখের এক্সপ্রেশনে হোক, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এইগুলো আমরা যখন ভালোভাবে করতে পারবো আমরা ভালো ডিজাইনার হতে পারবো। আচ্ছা, তো এছাড়া রয়েছে হায়ারার্কি। হায়ারার্কি হচ্ছে অনুক্রম বা স্তর বিন্যাস করা, মানে সহজ করে বলতে গেলে ছোট বড় আকারে সাজানো। একটা ডিজাইনে তো ছোট জিনিস থাকতে পারে, তার একটা বড় ডিজাইন থাকতে পারে, তাহলে ছোট বড় সুন্দর করে সাজানো। প্রথমে একটা বড় দিলাম, মাঝখানে সব থেকে ছোট দিলাম, তারপরে আবার ওর থেকে একটু বড় দিলাম, এরকম না করে একটা স্তর অনুযায়ী সাজাইতে হবে, সুন্দর হবে ডিজাইনটা। আচ্ছা, তো কথা হচ্ছিল ব্যালেন্স নিয়ে, না? তো ব্যালেন্সটা কিরকম, একটা ডিজাইন ক্যানভাসে যত রকম উপাদান থাকে, উপাদান মানে এটা কি কোনো খাবার, তা কিন্তু না। মানে আমরা এখানে যে বাম দিকে একটা ডিজাইন দিয়ে রাখছি, এখানে একটা, এখানে দেখেন একটা শেপ আছে, শেপের মধ্যে একটা ছবি দিছি, সেই ছবিটা হয়তো চারকোনা আসলে, কিন্তু চারকোনা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। চারকোনার সেই অংশটা কিন্তু এই শেপের মধ্যে মানে গোল হয়ে ঢেকে গেছে বা ধরে গেছে, এর ভিতরে সেট হয়ে গেছে, তাই না? তাহলে এটা যদি আমি চারকোনা রাখতাম, এখানে একটা ছবি দিতাম চারকোনা, তাহলে কি এটা ভালো লাগতো? লাগতো না। তো যাই হোক, আমরা আসতেছি। তো এখন একটা ডিজাইন ক্যানভাসে যত উপাদান দেখা যাবে, সেই সকল উপাদান বা এলিমেন্টের মধ্যে ভারসাম্য বজায় রাখাকে বলা হয় ব্যালেন্স করা। ব্যালেন্স করার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করা, ঠিক আছে, বা সরল রেখা বরাবর ডিজাইনকে সাজানো। এটা হতে পারে আড়াআড়ি বরাবর লাইন সাজানো, যেমন বামে, মাঝখানে, ডানে। সেটা আবার কি, আমি নিচে এখানে একটু রেখে দিয়েছি, যদিও তো আমি হয়তো অনেক ছোট, তো জুম করতে পারছি না স্ক্রিনটা, তো সেজন্য হয়তো আমি দেখাতে পারছি না। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন একটা লেখা যদি আমি উপরের থেকে নিচে এরকম একটা জায়গা আমি সিলেক্ট করলাম, তাহলে এই মাথার জায়গাটা হচ্ছে উপরের জায়গা, এটা হচ্ছে সবার তলা, আর এইখানটা হচ্ছে তার মাঝখানে। তো কিছু ডিজাইন আছে যেগুলো এইরকম ভাবে সাজাতে হয়, ঠিক আছে। আবার আমরা যে এই ডিজাইনটা দেখতেছি, দেখেন এইখানে একটা অংশ আছে, মাঝখানে একটা অংশ আছে, এখানে কিন্তু কিছু অংশ ফাঁকা রেখেছে, দেখেছেন, সুন্দর করার জন্য। আবার তলায় একটা অংশ আছে, তাহলে এটা কিন্তু উপরের থেকে নিচের দিকে বরাবর, উপরে, মাঝখানে আর তলা এরকম সাজানো। তার মানে এটা হচ্ছে এইটা লম্বালম্বী লাইন বরাবর সাজানো, যেমন উপরের উপরের দিকে বা মাঝখানে এবং তলায়। আর কি আছে, আর আছে পাশাপাশি, যেমন এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, এই জায়গাটা, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এটা হচ্ছে বাম দিক, আর এই পাশে ধরেন ডান দিক। আর যদি হিসাব করি তাহলে এর মাঝখানে কিছু নেই, মাঝখানে ফাঁকা রেখেছে। তো কোনো কিছুকে যদি
উপরের থেকে নিচ বরাবর, উপরের থেকে নিচ বরাবর কোনো কিছু সাজাতে হয়, এই যে একটা লাইন বা উপর থেকে নিচে বোঝাচ্ছে, এটা একটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি। ঠিক আছে, ভার্টিক্যালি আমাদের সাজাতে হয় বা অ্যালাইন করতে হয়। যেমন এখানে যে ইউর হেলথ ইজ আওয়ার পিওরিটি, প্রায়োরিটি, এইখানে যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা হচ্ছে চাইলে ইউর কথাটা এইখান থেকে শুরু করতে পারতাম, আবার এই এইচটাকে আরো সরাই এখানে দিতে পারতাম। তা আমরা কি চাইলে কিন্তু দিতে পারতাম, কিন্তু সেটা কি সুন্দর হতো? সুন্দর হতো না। তাহলে তারা কি করেছে, সুন্দর করে কিন্তু এই পাশগুলো সুন্দর করে অ্যালাইনমেন্ট করেছে, তার কারণে ডিজাইনটা সুন্দর হয়েছে। আমি এটাই বোঝাতে চাইছি যে ভারসাম্য বা ব্যালেন্স মানে কি। দেখেন এই পাশে কিন্তু জায়গাটা পুরাটাই সমান আছে, ঠিক আছে, এখানে উপরেটা অংশ দিয়েছে, নিচেরটা অংশ দিয়েছে, মাঝখানেটা মূল তথ্য আর কি দিয়ে দিয়েছে, কিন্তু এর কিন্তু কি আছে, এটা কিন্তু এক পাশ মানে বাম দিকটা সমান আছে, বাম দিক মানে এইটা, এই যে এইটা, ঠিক আছে, যে এটা হতে পারে আড়াআড়ি বরাবর লাইন সাজানো, এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স বলা হচ্ছে। তো আমরা যখন ডিজাইন করব তখন এগুলো আমরা ঠিক করব। যেমন দেখেন এর মাঝখানে একটু যে জায়গাটা আছে লোগো, ছোট লোগো, এইখানেও সেই জায়গাটা আছে, তাই এইটা এখানে দিয়ে আর দুটো অনেক দূরে দিলাম, তাহলে দেখতে কি ভালো লাগবে? লাগবে না। এই যে অ্যালাইনগুলো ঠিক করা, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করা, এরকম করলে ডিজাইন সুন্দর হবে, এবং এটাই বলা হচ্ছে ভারসাম্য। তো যাই হোক, আমরা অ্যালাইনমেন্ট শিখবো, সমস্যা না, চলুন আমরা আরো একটু সামনে যাই, দেখি আর কি কি আছে। তো যেটা বললাম, উপরের থেকে নিচের দিকে এরকম যদি অ্যালাইন করা হয়, তার একটা নাম আছে, তার নাম আছে অ্যালাইনটা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন করা। তবে সেটা হতে পারে ভার্টিক্যালি টপ, ভার্টিক্যালি মিডল, ভার্টিক্যালি বটম, তাই না? আর হচ্ছে যখন ডান দিক থেকে বাম দিক বরাবর কোনো কিছু সাজানোর প্রয়োজন পড়ে, সেই যে তার যে নামটা বা অপশনটা, সেটা হচ্ছে আমাদের হরিজেন্টালি বাম বা লেফট, হরিজেন্টাল লেফট, হরিজেন্টাল সেন্টার, আর হরিজেন্টাল রাইট, এরকম হয়ে থাকে। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি নাকি? একটু কথা বলি তো কেউ একজন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সাউন্ড কি এখনো পর্যন্ত কমপ্লিট ভালো শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা কিন্তু একেবারে শেষের দিকে আছি, আমরা ব্যালেন্স সম্পর্কে জানলাম। আমরা এরপর একটু দেখি আর কি আছে আমাদের। কন্ট্রাস্ট বা বৈপরীত্য বা বৈসাদৃশ্য, এটা আমরা জানবো কি সেটা। একটি ডিজাইনকে দেখতে, একটি ডিজাইনকে দেখতে আকর্ষণীয় করতে এর ভিতরে যে উপাদানগুলো থাকে সেগুলো সাইজ, কালার বা টেক্সচার, এর মধ্যে একটা বৈসাদৃশ্য আনা প্রয়োজন হয়। কারণ সবগুলো যদি সব একই কালার দেন, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। যে কালার কম ব্যবহার করতে বলেছি মানে শুধু একটা কালারে সব করলেন, তাহলে তো সাদা কালো হয়ে গেল, তাই না? সেটা সুন্দর লাগবে না। তো কন্ট্রাস্ট একটি ডিজাইনে দর্শকের চোখে নির্দিষ্ট কিছু দেখতে গাইড করে। মানে কন্ট্রাস্ট এই জিনিসটা করলে কি হবে, মানুষের চোখটা কোনো একটা সুন্দর জায়গায় এসে বেঁধে যাবে। যেমন আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে এইখানে যে ইট ফ্রেশ স্টে হেলদি, ঠিক আছে, অর্ডার নাও, এখানে 25% অফ এরকম লেখা আছে। তো দেখতে পাচ্ছি আপেল আছে, তাই না? আপেলটা কিন্তু একটা হচ্ছে কি বলা যায়, একটা পাত্রের মধ্যে আছে। দেখেন এইগুলোর কালার কিন্তু এর সাথে মিল আছে, কাছাকাছি কালার দিয়ে সাজাইছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে, তাই না? তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে যে পাত্রে হচ্ছে এগুলো রেখেছে, সেই কালারটাই কিন্তু একটু ভিন্ন করে দিয়েছে। আর এইখানে আপেলের কালার সাথে এই কালার, ব্যাকগ্রাউন্ডের কালার, লেখার কালারে কিন্তু একটা মিল রেখেছে। সুতরাং যদি সবগুলো একই করতো তাহলে হয়তো ভালো লাগতো না, বাট এইখানে এই কালারটা একটু ভিন্ন হওয়ার জন্যই হচ্ছে যারা এটা দেখবে তাদের হচ্ছে এইখানে চোখটা বেশি মানে আটকে যাবে আর কি। তো এটা হচ্ছে আসলে কি, কন্ট্রাস্ট বা বৈপরীত্য বা বৈসাদৃশ্য তৈরি করা, ঠিক আছে। যেমন নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটার এই পেছনে দেখেন এখানে কালার আছে, আর সেখানে হালকা একটু লাইট ফুল কালার দিয়েছে ব্যাকগ্রাউন্ড দিয়ে, আর এখানে তিনটা কিউট কিউট বা চারটা কি আছে, এটা পান্ডা। আচ্ছা, তো এখন দেখেন যদি এই এই কালারের মতো পান্ডারগুলোর কালার করে দিত, তাহলে কিন্তু এই মাঝখানের জায়গাটাই মানুষের চোখটা আটকাতো না, ভালো লাগতো না, ঠিক আছে। এই জন্য আসলে আমরা এইভাবে কাজগুলো করি, জানো, একটা ডিজাইনের ভিতরে মূল যেটাকে আমরা দেখাতে চাচ্ছি, যেটা হলো মূল সাবজেক্ট, সেটাতে যেন মানুষের চোখটা আটকে যায়, এটা হচ্ছে কন্ট্রাস্ট। আমি আশা করতেছি যে এই যে আমি এটাকে কথা বলেছিলাম যে আমি ট্রেনিং এর সময় আমরা যে ভিডিওতে বা ক্লাসে যে টপিকগুলো দেখি বা বিশেষ কিছু নোটগুলো থাকে, যেমন এই যে কন্ট্রাস্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এরকম বিষয়গুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে বা আলাদা লিখে নিয়ে বা আমার কাছ থেকে নোট আকারে নিয়ে প্রিন্ট করে কিন্তু আমরা যে রুমে কাজগুলো করি সেখানে পাশাপাশি রেখে দেওয়া উচিত, যেন আমরা কাজ করতে করতে এগুলো 2-5 দিন 10 দিন ট্রাই করতে করতে একসময় আর কাগজ আমাদের আর লাগবে না। কিন্তু আমাদের মাথায় থাকার জন্য আমরা প্রথমে প্রয়োজনে খরচ হইলো 50, 100, 200 টাকা খরচ করব, যাই হোক সেটা।
এছাড়া আমরা ফোনে নোট করে এক জায়গায় একটা ফোল্ডার করে সাজায় রাখতে পারি, কষ্টটা আর হবে না। আচ্ছা, তো এখন দেখেন আচ্ছা ডিজাইনের আরো যে প্রয়োজনীয় রীতিনীতি ছিল সেইগুলো কিন্তু আমরা দেখতেছিলাম, নিশ্চয়ই আমাদের মনে আছে। তো এমফেসিস বা ফোকাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু আমাদের নির্বাচন করা শিখতে হবে। দেখেন, যেহেতু আমার কম্পিউটার, আমি ডিজাইনার যদি হই, তাহলে কি এই এই জুতার যে ডিজাইনটা আমি যখন বানাবো এটা কি আরো ছোট করে দিতে পারতাম না? অবশ্যই পারতাম। এই লেখাগুলো অনেক বড় করে দিতে পারতাম, বা লেখাগুলো একদম ছোট ছোট, আর এই জুতার এটা একদম ছোট জায়গায় আমরা মিল করে দিলেও দিতে পারতাম। কিন্তু তা দিলে কি জিনিসটা সুন্দর হতো? পাশে এতটা জায়গা ফেলানো থাকতো, কিন্তু মেন যে ফোকাসটা তা এত ছোট হয়ে যেত, লেখাও ছোট হয়ে যেত, তাই মানুষের চোখে এটা ভালো লাগতো না। সো এখন আমি যদি এই বাম দিকের ছবিটা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো এখানে ট্রাভেল নামে একটা কথা লেখা আছে, টাইম টু ট্রাভেল। ঠিক আছে, যে সময় হচ্ছে কি এখন ঘোরার, এরকম একটা কিছু লেখা আছে। এখানে একটা কোম্পানির সার্ভিসগুলো কি কি তা লেখা আছে, তাদের অ্যাবাউট আস কিছু টেক্সট দেওয়া রয়েছে, তাই না? ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। তো এখন আমরা এই ডিজাইনের দিকে তাকালে ট্রাভেল কথাটা দেখলেই কিন্তু বুঝতে পারবো যে এটা ট্রাভেল এজেন্সি টাইপের বা কোথাও বেড়াতে যাওয়ার মতো কোনো একটা অফার, ভ্রমণের অফারের একটা ডিজাইন। সেটা কিন্তু সুন্দর করে বড় করে দিয়েছে। এইটা এরকম মাঝখানে রেখেছে বা চোখে পড়ার মতো জায়গায় বা একটু বড় করে দিয়েছে এক কথায়। এটা করতে গিয়ে হয়তো সে কালার ব্যবহার করেছে, সাইজটা বড় করেছে, এরকম কিছু উপাদান সে ব্যবহার করেছে এখানে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হয় কি বলা হয়? এমফেসিস বা ফোকাল পয়েন্ট। খুব সহজ ভাষায় হচ্ছে কেন্দ্রবিন্দু। মানে যে বিষয়ে আমি ডিজাইনটা বানাবো সেইটার যে একটা ছবি বা একটা মেন যে লেখাটা থাকবে সাবজেক্টটা, সেটা যেন একটু বড় হয়, একটু সেন্টার পয়েন্টে থাকে, বা এমনভাবে সাজাবো যেন সেটা মানুষের চোখে পড়ে। এইখানে দেখেন ব্লু কালার, ঠিক আছে, এখানে দেখেন ব্লু কালার, এই যে ব্যাকগ্রাউন্ডটাই আকাশের মতো, বাট এই লেখাটা দিয়েছে সাদা, আবার লেখাটা বড় হাতে লিখেছে, একটু বড় করে লিখেছে। সুতরাং এই সাবজেক্টটা কিন্তু মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, মানুষ কিন্তু এটা দেখতে পাবে, সহজে দেখতে পাবে, রাইট? তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে জুতার যে ছবিটা আছে, এখানে কিন্তু সেটাই ঘটেছে। এটা কিন্তু ছোট করে দিলে দিতে পারতো, কিন্তু সেটা সুন্দর হতো না। কারণ আমরা জানি যে কাজ হচ্ছে দুই ধরনের, দুইটা আসলে কাজ, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে ওয়া কাজ। ঠিক আছে, দুইটা করতে কিছু না কিছু সময় বা পরিশ্রম হতে পারে, বাট একটা কাজ হচ্ছে মানুষের কাজে লাগবে, একটা হচ্ছে কাজে লাগবে না। সো আমরা এটা খেয়াল রাখবো, কেমন? তাহলে এই যেটা আমরা জানলাম, এটা হচ্ছে এটাকে কেন্দ্রবিন্দু বা আসল বিষয় উপস্থাপন করা বলা হয় বা সিস্টেম বলা হয়। এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, সামনে যাচ্ছি। এখানে যেমন আমি আরেকটা ডিজাইন দেখাইছি, এখানে এই বিগ সেল। ঠিক আছে, একটা কোম্পানি চাচ্ছে যে বড় ধরনের একটা ফ্রাইডে বা একটা অফার দেবে। তো দেখেন এখানে একটা প্রোডাক্টের ছবি থেকেও এখানে মূল বিষয়টা কি, যে তারা একটা বিগ সেল বা ব্ল্যাক ফ্রাইডে বা একটা অফারে কিছু একটা দিচ্ছে, এরকম একটা কিছু উপস্থাপন করতে চেয়েছে। সো এটা কিন্তু বেশ বড় করে দিয়েছে। এই বিগ সেল কথাটা তো একদম ছোট করে এরকম এক কোণায় দেওয়া যেত, বাট তখন আছে এই ডিজাইনটা চোখে পড়ার মতো বা মূল টপিকটা মানুষের চোখে পড়তো না, ভালো লাগতো না। ঠিক আছে, এখানে উঠে পারে কোনটা চোখে পড়বে? আমাদের এই 40% অফ, সাথে দুটা প্রোডাক্ট যে আছে তা একটু পরে চোখে পড়বে। এবং বিগ সেলের কথাটা যে বিক্রি হবে বা বড় ধরনের অফার, এরকম কথাটা কিন্তু এটা এটা সবার চোখে পড়বে। তারপর এইটা একটু ওর থেকে এটা একটু সাইজে ছোট করেছে, 40% কথাটা এটা চোখে পড়বে। তারপর আমাদের এই ব্যাগটা যাবে, আমাদের হেডফোনটা, আর এখানে যে হ্যাপি ক্লায়েন্ট বা কাস্টমারের ছবি দিয়ে রাখছে যে মানুষকে খুশি, হ্যাঁ, এরকম বিষয়গুলো আমাদের চোখে পড়বে। তো যাই হোক, এই বিষয়গুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা ডিজাইন তৈরি করব। আর আমি আসলে যখন একটা ডিজাইন তৈরি করবো না, আমাদের ক্লাসগুলোতে 1-1.5 ঘন্টা হবে। তো 1.5 ঘন্টা একটা ডিজাইনে যদি কথা বলি, আর সেই একটা ভিডিও যদি আপনারা 3 দিন দেখেন, বেশি না 3 বার, একটা ভিডিও 1 ঘন্টা ভিডিও 3 বার বা 4 বার যদি দেখেন, তাহলে ওর মধ্যে যা বলেছি সেটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, একটা মুভির মতো, তাই না? একটা মুভি বা একটা নাটক দেখেছেন, সেটা হচ্ছে যদি পাশে একটা বন্ধু পরবর্তীতে দেখে, তখন আপনার মুখ দিয়ে বেরোয় এবার এটা হবে, এবার ওইটা হবে, তাহলে সেটা মাথায় কিভাবে সেট হয়? কারণ সেটা আপনি খেয়াল করে দেখেছিলেন এজন্য। তা আমরা চাইলে পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। যাই হোক, এখন আমরা ইউনিটি সম্পর্কে একটু জানি। আমরা ক্লাসের শেষ টাইমে চলে আসছি প্রায়। এটা মানে হচ্ছে ডিজাইনের মধ্যে ব্যবহৃত যে এলিমেন্টগুলো থাকে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। একটি এলিমেন্টের সাথে আরেকটি এলিমেন্টের রং, টেক্সট, শেপ বা ব্যাকগ্রাউন্ড ইত্যাদির মধ্যে একটা মিলবন্ধন সৃষ্টি করাকে আসলে বলা হয় একতা বা ইউনিটি। যেমন দেখেন এখানে আমরা বেশ অনেকগুলো পান্ডা দেখতে পাচ্ছি, তাই না? তো দেখেন এই পান্ডারটা এক্সপ্রেশন বা মুখের যে ভাবটা, এটা খুব একটা আনন্দিত, উচ্ছ্বাসিত, তাই না? এরকম একটা মনে হচ্ছে না? এক্সাইটেড আর কি। এটারও তাই মনে হচ্ছে, এটার মুখের দিকে তাকালো তাই মনে হচ্ছে। হ্যাঁ,
তাহলে আমরা কিন্তু এই ছবির এই যে সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছি পান্ডাগুলোকে, যার দিকে তাকাবো সবার কিন্তু বিষয়টা একই রকম বা সবাই আনন্দিত, এরকম একটা বিষয় আমরা আমাদের চোখে পড়তেছে, তাই না? এরকম বিষয়টা হচ্ছে ইউনিটি বা একতা রক্ষা করা। আমরা যদি হচ্ছে দেখা যায় একটা ছবি আমরা বা পোস্টার আমরা তৈরি করতেছি আর কি, আর সেখানে হচ্ছে তা দুজন মানুষ পাশাপাশি ধরেন, আমি উদাহরণস্বরূপ বলি, ডোন্ট মাইন্ড প্লিজ, ধরেন স্বামী স্ত্রী দুজন ছবি তুলতেছে, তো একজনের মাথা বা মুখটা অন্যদিকে ফেরানো, মুখে কোনো হাসি নেই, অন্ধকার মুখ, এবং আরেকজন হাসি সুন্দর করে ছবি তুলতেছে, তাই না? ক্যামেরার দিকে ফোকাস, মানে ক্যামেরার দিকে তাকাইছে। এখন ওই ছবিটা কি আসলে সুন্দর বলবে কেউ? ওটা কি হবে? ও সাবজেক্ট কি ঠিক আছে? ওটার মধ্যে কি একতা আছে? নিশ্চয়ই নেই। সুতরাং তখন আমরা কি করতে পারি, দুইজন ক্যামেরার দিকে তাকাবে, দুইজনের হয়তো একটু কাছাকাছি থাকবে এবং মুখে একই রকমের একটা হচ্ছে অনুভূতি বা এরকম একটা কিছু ছাপ বা ইফেক্ট দেখা যাবে, তাই না? তো এই ধরনের কাজগুলো হচ্ছে আসলে একতা বা ইউনিটি। এটা করতে গেলে আমাদের রঙের বিষয় হতে পারে, যেমন এই যে পান্ডার যে কালার আছে, এই কালারের সাথে কাছাকাছি একটা পেছনের লাইট ফুল একটা কালার দিচ্ছে, এরকম না যে পেছনে ফুল ডার্ক কালো দিয়েছে ব্ল্যাক, তা দিলে তো এগুলোকে আর সুন্দর লাগতো না, তাই না? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন নিচে ছোট আকারে ছবিটা আছে যদিও, সেখানে দেখা যাচ্ছে একটা গাড়ি আছে, একটা কার আর কি, একটা পাখি বার্ড আছে বড় ধরনের, বাস পাখির মতো, যদিও এআই দিয়ে তৈরি করা এটা। তো এখানে দেখা যাচ্ছে যে পেছনের কালারের সাথে এগুলো কিন্তু বেশ মিশাই দিয়েছে। তো এর কারণে কি হয়েছে, পুরা ছবি এই যে এখানে হচ্ছে কয়টা মানে উপাদান আছে, একটা কার আছে, একটা ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে, একটা হচ্ছে বার্ড আছে, আবার পেছনের টোটালটা মিলে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এমন ভাবে মিশাই দিয়েছে জানো, সবকিছু মিলাই একটা ডিজাইন মনে হচ্ছে, একটা গ্রুপ মনে হচ্ছে, তাই না? আচ্ছা ধরেন যে হচ্ছে আমরা হচ্ছে একটা স্পাইডারম্যানের ছবির পোস্টার যখন অনলাইনে দেখি, তখন যদি এরকম হয় স্পাইডারম্যান এক পাশে, ব্যাটম্যান আরেক পাশে, স্পাইডারম্যানের নামটা লেখা, মুভির নামটা লেখা উপরে, মাঝখানে ফাঁকা, কারোর সাথে কারো গায়ে লাগানো নেই। আমরা বাংলাদেশের যেরকম ওই যে মুভির পোস্টার দেখি, কয়েকদিন আগে তো বরবাদ নামে একটা মুভি খুব নাকি পেয়েছে শুনলাম ইউটিউবে। তো যাই হোক, এখন সেখানে দেখা যাচ্ছে যে বরবাদে শাকিব খান মাঝখানে দাঁড়াবে, পাশে ওর অন্যরা লোক যারা যারা আছে ছবিতে অভিনীত খুব কাছাকাছি থাকে, কিন্তু মানে কাছাকাছি সাজায় দেয়, তো জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে। বাট এমন যদি হয়তো মাঝখানে সব ফাঁকা থাকবে, এক পাশে শাকিব খান আর অনেকটা জায়গা রেখে আরেকজন, অনেকটা জায়গা রেখে আরেকজন, এরকম যদি এলোমেলো করে ডিজাইনটা সাজাইতো, নিশ্চয়ই সেটা ভালো লাগতো না। তো আমরা আসলে পরবর্তীতে এগুলোর সরাসরি আমরা প্রয়োগ দেখবো, আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব, ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। আমি শুধু আপনাদের চাচ্ছি আপনাদের মনের সেটআপটা তৈরি করতে। আপনারা শুধু মুখ ফুটে একবার বলেন যে আমরা বাস্তবায়ন করব, লাগুক 3-4 মাস, ইনশাল্লাহ এবার কিছু একটা করব। তো 3 দিন মাত্র ক্লাস, 7 দিনের ভিতরে 4 দিন ছুটি, এরপরও যদি 1 ঘন্টা করে সময়, 1.5 ঘন্টা করে সময় না বের করতে পারেন, তাহলে আসলে লাইফে কিভাবে এগোবেন, তাই না? যত দিন যাবে সমস্যা এগোবে, মনে করবেন কাল থেকে ফ্রি, পরশুদিন ফ্রি, বাট হবে না, বিভিন্ন সমস্যা আসতে থাকবে। যাই হোক, কথা অনেক বেশি হয়ে যাচ্ছে, দুঃখিত, আমি একটু বাচাল আছি তো, টকেটিভ অনেক। যাই হোক, তো এখন দেখেন আমরা আরেকটা জিনিস দেখতেছিলাম, হায়ারার্কি বা অনুক্রম বা হচ্ছে বিন্যাস। এটা মানে আমি একটু বুঝাই। এই জিনিসটা হচ্ছে ডিজাইনের মধ্যে গুরুত্বের ক্রম স্থাপন করা। সেটা আবার কি গুরুত্বের ক্রম মানে কি? ধরেন আমার প্রথমে যে ছবিটা ছিল এরকম একটা মানুষ, সেও খুব কাছাকাছি, আর ওর সামনে কিন্তু ওই মানুষটার সামনের থেকে আমরা দেখতেছি, মনে করেন ক্যামেরা দিয়ে, ওর সামনে একটা কি আছে, মাছ আছে বা তিমি আছে। আচ্ছা, তাহলে এখন বলেন তো, আসলে কি সত্যি সত্যি ওই মানুষ যেরকম সাইজ, তার থেকে তিমিটা কি বড় সাইজ হওয়া উচিত না ছোট সাইজ হওয়া উচিত? একটু কথা বলবেন কেউ একজন, খুশি হতাম। ছোট সাইজ। ছোট সাইজ হয়ে গেছে, কিন্তু এটা কি ঠিক আছে? এই তিমিটাকে ওই মানুষ থেকে এই সমান সমান জায়গা অনুযায়ী এটা কি একটু বড় হওয়া উচিত না? এই পাশের ছবিটার মতো, এই যে মানুষটা আর এই যে তিমিটা, তাহলে এই যে একটা বিন্যাস, শ্রেণী বিন্যাস, বা আমরা সহজ করে বলতে পারি অনুক্রম করা, হ্যাঁ, ক্রম অনুযায়ী সাজানো। যেহেতু মানুষটা এই পজিশনে আছে, তার মানে আমাদের এই মাছটা আছে বা তিমিটা আছে সবার সামনে, তাহলে এটা আমাদের দেখতে বড় লাগবে, আর ওই মানুষটাকে ওই অনুযায়ী দূরে আছে, দেখতে ছোট লাগবে। এটা হলো টিক চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অনুকরণ করা। তো এটা কিন্তু মানে সুন্দর করে এই ধরনের কাজগুলো না করতে পারলে, যেটা সামনে দেবো সেটা বড় হবে, ওই সোজা যেটা হচ্ছে দূরে থাকবে, ওই সোজাসুজি একটু দূরে, সেটা কিন্তু আসলে ক্রম অনুযায়ী সেটার সাইজটা একটু ছোট হবে। আমি সেটাই বুঝিয়েছি যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনুযায়ী বা ক্রম অনুযায়ী দেখার জন্য এটি দর্শকের চোখকে নির্দেশ করে।
মানে দর্শকের চোখে এটা পড়বে বা সে বুঝতে পারবে এমনভাবে সাজিয়ে দেয়া। এটা তৈরি করতে হলে টাইপোগ্রাফি বা লেখা দিয়ে কিছু করার প্রয়োজন হতে পারে, শেপ দরকার হতে পারে, বিভিন্ন ডিজাইন বা অবজেক্ট ব্যবহার করতে হবে এবং সেগুলোর প্লেসমেন্ট মানে সাজানোটা নির্ধারণ করতে হবে। মানে যে ডিজাইনটা করেছে এই মানুষের ছবিটাও নিয়েছিল, আবার এই তিমির ছবিটাও নিয়েছিল, কিন্তু এই সেম কাজটা ধরেন আরেকজন করেছে। সে মানুষের ওই ছবিটাকে একটু ছোট করে একটু দূরে সরাই দিয়েছে, আর এই ছবিটাকে একটু কি করেছে, এই ছবিটাকে সে একটু বড় করে সামনে দিয়ে দিয়েছে। তো এতে করে অবশ্যই ছবি দুইটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের হচ্ছে এই পাশের যে ছবিটা আছে এটা আমাদের কাছে ভালো লাগছে। যেমন নিচের দিকে আমি একটা ছবি রেখে দিয়েছি, আমরা একটু খেয়াল করি, যদি অনেকে ফোনে ক্লাস দেখতেছি সমস্যা হবে আমি জানি, তারপর আমরা চেষ্টা করব আমরা আর এই করে আমরা ভিডিওটা দেখতে পারি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এই এখানে একটা কিছু একটা আছে, সেইটাকে একটা মাছ খাইতে যাচ্ছে, তার মানে ওইটার থেকে মাছটা অবশ্যই বড়, না হলে ওই জিনিসটা সে খাবে কিভাবে? হ্যাঁ, তো আবার এইখানে আমি আরো বড় করে একটা কিছুটা দেখাইছি, এই যে এটা বড় করে কিছুটা দেখাইছি, তার মানে এটা কিন্তু আমরা ক্রম ঠিক করলাম, অনুক্রম ঠিক করলাম, যে আমরা দেখাতে চাইছি এরকম। কিন্তু যদি আমরা মনে করতাম আমাদেরই তো কম্পিউটার, তাই না, তাহলে এই খাদ্যটাকেও বড় করে দেব, এটাকেও সমান বড় করে দেব, আবার এটাকেও একই সাইজ করে দেব। আমরা চাইলে তো এভাবে করতে পারতাম, কিন্তু সেটা আসলে কোনো মিনিং আসতো না। সো এই বিষয়গুলো যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমরা আগামীতে খুব সুন্দর ডিজাইন করতে পারবো, আমাদের ডিজাইনগুলো বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ্রুভ হবে এবং আমরা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানে একটা ডিজাইন দেখতেছি, ধরেন এখানে একটা ছবি, একটা টাইটেল আর কিছু লেখা আছে, এখানে একটা ছবি, একটা টাইটেল আর কিছু বাটন বা কিছু লেখা আছে এমনই দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু সুন্দর না। ছোট জায়গার মধ্যে এভাবে না সাজিয়ে আমরা যদি ওইটাকে এইভাবে সাজাতাম যে এক পাশে কি আছে, এক পাশে এরকম একটা আমাদের হচ্ছে শেপ বা একটা ডকুমেন্ট বা একটা ইমেজ দেওয়ার মতো জায়গা করা হয়েছে, আর এখানে টাইটেল কয়েকটা লাইন আর শেষে হচ্ছে ওই অর্ডার নাও বা হচ্ছে ক্লিক হিয়ার বা ডাউনলোড এরকম একটা বাটন, এইভাবে যদি আমরা ডিজাইন সাজাই সেটা দেখতে ভালো লাগবে। পাশাপাশি হিজিবিজি বা খুব কাছাকাছি অনেক কিছু দিলে সেটা কখনো দেখতে সুন্দর লাগে না, সেটা হচ্ছে আমাদের ভুল হবে। সো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো, এই হায়ারার্কি বা অনুক্রম বিষয়টা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন কালার থিওরি সম্পর্কে একটু জেনে আমরা আজকে ক্লাসটা শেষ করব। কালার থিওরি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটাও আমাদের ডিজাইনে আমরা সব সময় দুই বা সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করব, তাতে আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তাহলে ডিজাইনটা দেখতে কি লাগবে? সুন্দর লাগবে, তাই না? সুন্দর ডিজাইন করতে হলে কালার থিওরি অবশ্যই জানতে হবে। কালার থিওরি বুঝতে কালার হুইল সম্পর্কে জানতে হবে। কালার হুইল মানে কি? কালার হুইল মানে এই যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখা যায় এখানে রেড আছে, রেড, ওই রেডের সাথে মানে ওটা একটু লাইট হলে মানে একটু হলুদ দিলে ওই রেডটা একটু রেড অরেঞ্জের মতো হয়ে যাবে, এই যে পাশে দেখাচ্ছে, তার মানে এটা হলো ডিপ রেড, এটা হচ্ছে তার থেকে হালকা। আবার ওতে যদি আমি আরো একটু হলুদ মিশাতাম তাহলে এটা অরেঞ্জ কালার হয়ে যেত, আবার আরো একটু বেশি হলুদের পরিমাণ হয়ে গেলে ওটা ইউলো অরেঞ্জ হয়ে যেত, তাই না? তো এরকম করে এই যে কালারের অনুপাত কম বেশি করে অনেকগুলো কালার তৈরি করা হয়, এই জিনিসটাকে বলা হয় কালার হুইল। আমরা ওইটা বুঝতে পারবো যখন প্রজেক্টে কাজ করব তখন। তো এখন কালারকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি কালার, একটা হচ্ছে সেকেন্ডারি কালার, একটা হচ্ছে টেরিশারি কালার, ঠিক আছে? তো আমরা এই 3টা সম্পর্কে জানবো, বাট এগুলো আমরা একদম সেরকম মুখস্থ করতে হবে সেরকম না, কারণ আমরা কোনো জায়গায় পরীক্ষা দেবো না যে পরীক্ষার খাতাটা লিখতে হবে। বাট হচ্ছে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এটা হলো আমাদের যেন আমরা বুঝতে পারি এটা কখন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে ছবির পরে, সেটা একটু জানার জন্য জাস্ট এটা আমি সামনে দিয়ে রাখছি। এই রেড হচ্ছে প্রাইমারি কালার, 3টা কালার হয় প্রাইমারি আসলে, আর ইউলো আর এই ব্লু। তার মানে এই কালারগুলো, এই 3টা কালার দিয়ে যদি একটু কম বেশি করে আমরা মিশাই তখন সেটা একটু অন্যরকম কালার হয়। হ্যাঁ, যেমন এই যে টারশারি কালারের যেটা আছে 3 নম্বরে, আমি একটু বলি, প্রাইমারি কালার হচ্ছে রেড মানে লাল, ইউলো মানে হলুদ, আর ব্লু ওই যে RGB মনে আছে তো আমাদের। তো ওই যে 3টা কালার, ধরেন রেডের সাথে আমি ইউলোকে অল্প একটু মিশাই দিলাম, তখন কিন্তু ওটা রেড অরেঞ্জের মতো দেখাবে। আর আমি যদি আরেকটু হলুদের পরিমাণ একটু বাড়াই দিই আগের থেকে, তাহলে সেটা অরেঞ্জ কালারের মতো হয়ে যাবে, মানে একটু লাইটফুল হয়ে যাবে। এখন যদি আমি আরো একটু বেশি করে দিই তাহলে সেটা লালের থেকে হলুদের অংশ বেশি হওয়ার কারণে সেটা ইউলো অরেঞ্জ যেটা নাম দেওয়া হয়েছে সেরকম হয়ে যাবে, এরকমটা আর কি।
ঠিক আছে, তাহলে আমি সহজ করে একটু বলে দিই, সেটা হচ্ছে বেশি মাথায় চাপ নেওয়া যাবে না। রেড কালার, ব্লু কালার, ইউলো কালার, এই তিনটি কালারকে বলা হয় প্রাইমারি কালার। এই যে রেডের সাথে হালকা ইউলো বা হলুদ মিশানোর পরে অরেঞ্জ কালার হয়, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, একটা পেলাম। ঠিক আছে, প্রাইমারি কালার তো তিনটা আমরা দেখেছি, তো এখানে আমরা একটা পেয়েছি। আর কি আছে, আর আছে যে যদি আমরা এই হচ্ছে কোনটা ব্লুর সাথে, আমরা যদি ব্লু কালার ছিল না, এই ব্লু কালার সাথে একটু হলুদ মিশিয়ে দিই, তাহলে সেটা একসময় কি হতে পারে, এরকম গ্রিন টাইপের কালার হতে পারে। তাহলে আমাদের আরেকটা কালার পেলাম। তাহলে সেকেন্ডারি কয়টা পেলাম, একটা, আর এটা হলো দুইটা, আর একটা হচ্ছে আমাদের এইখানে ভায়োলেট। ঠিক আছে, রেডের সাথে আমরা যদি ব্লুর একটু কম বেশি অনুপাত সাজাই তাহলে সেটা এরকম হয়, আর একটু বাড়াই দিলে ভায়োলেট হয়ে যায়, ভায়োলেট হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, সেকেন্ডারি কালার তৈরি করতে পারি। তাহলে প্রাইমারি কালার কয়টা, লাল এবং হচ্ছে ইউলো মানে হলুদ আর ব্লু, তিনটা প্রাইমারি কালার, তিনটা। এটুকু শুধু মাথায় রাখতে হবে, শুধু এইটুকু। প্রাইমারি কালার আছে তিনটা, লাল, হলুদ, ব্লু। ঠিক আছে, আর সেকেন্ডারি কালার কয়টা, এই একটা, আর এই একটা, আর হচ্ছে এই একটা। সেকেন্ডারি কালার। যাই হোক, আমরা সেকেন্ডারি তিনটা পাইছি, আর আর কি পেয়েছি আমরা, হচ্ছে প্রাইমারিও তিনটা পেয়েছি। এই বাদে আর যেসব কালারগুলো মাঝখানে আছে সেটাকে বলে ইন্টারমিডিয়েট বা মাঝামাঝি কালার আর কি। যাই হোক, আমরা যখন এটা কাজ করব তখন দেখবেন এটা একটা মজা আছে, কেন এই সূত্রটা শিখাচ্ছি তখন এটা বুঝতে পারবেন। তো আমরা একদম শেষ স্লাইডে আছি। ওকে, সো একটা মজার বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে ধরেন আমরা তো জানি রেড, এটা হলো আরজিবি, এই অনুযায়ী দেখেন রেড মানে প্রাইমারি কালার, এটাই এই কালারটা কিন্তু এটা। ঠিক আছে, তো এখন তো আমরা যদি এইখান থেকে এসে এরকম করে এসে এইখানে যদি আসতাম, তাহলে দেখেন এটা কিন্তু সেই আমাদের প্রাইমারি কালার হয়ে গেছে, রেড, ইউলো এবং হচ্ছে কি ব্লু কালার। আমরা নিশ্চয় বুঝতে পারতেছি। এখন দেখেন এই ত্রিভুজটা আমরা শুধু উল্টা করে দেবো, আমরা শুধু কি করব, আমরা শুধু উল্টা করে দেবো। ঠিক আছে, আমরা এইখান থেকে আগে যেরকম এদিক থেকে এরকম আসতেছিলাম না, তো আমরা ওইভাবে না এসে আমরা কি করতেছি, উল্টা থেকে যাব। আমরা যাবো এইখান থেকে, এই যে এইখান থেকে ভালো করে দেখেন, এইখান থেকে আমরা যাব এই দিকে, মানে এখানে আসলাম। আমরা যদি এখন ঠিক ওটার উল্টা করে দিই, আগে যেভাবে বুঝেছিলাম সেটা যদি উল্টা করে দিতাম, তাহলে আমরা সেকেন্ডারি কালার পেয়ে যেতাম। তাহলে এইখান থেকে এসে আমরা ঠিক এইখানে যাব আর এরকম করে দেব। তো দেখেন তো এখানে একটা কালার থাকতেছে, মাঝখানে তো এটা হলো আরজিবির। ঠিক আছে, এইখানে হলো আরজিবি, তাহলে দেখেন সবগুলো একটা করে কালার মাঝখানে ফুটতেছে, এই সব জায়গায় একটা করে কালার ফুটতেছে, এরকম একটা অবস্থা। তবে এটুকু আপনাদের মাথায় রাখতে হবে যে কালার হচ্ছে ওই যে আরজিবি মানে যেটা হচ্ছে আপনার তিনটা কালার প্রাইমারি, ওই তিনটা কালার দিয়েই কিন্তু একটু কম বেশি করে সেটা যদি আমরা মিশাতাম সরাসরি, তাহলে কিন্তু সেই কালারটা অন্যরকম হয়ে যেত, কালার চেঞ্জ হতো। তো এখন এই কালার বা রং মানুষকে কোনো একটা ডিজাইনের ইমোশন এবং সাইকোলজিক্যাল বিষয়গুলো বুঝতে সহায়তা করে। ঠিক আছে, একটা বিষয় মনে রাখতে হবে যে স্থান কাল বিষয় ভেদে কালারেরও অর্থ পরিবর্তন হয়। হাই আল্লাহ, স্যার আপনি এটা আবার কি বললেন, কালারের আবার অর্থ আছে, সেটা আবার স্থান বা কাল অনুযায়ী কম বেশি বা ভিন্ন হতে পারে, এটা তো শুনে কেমন একটা লাগলো। এখন তো গ্রাফিক ডিজাইন আমার কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলেই দুঃখের কিছু নেই বা ভয়ের কোনো কারণ নেই, আমি তো আছি। পড়ানোর সময় অনেকটা মনে হয়, কিন্তু যখন প্র্যাকটিক্যালি করবো তখন দেখবেন কিচ্ছু না, কিন্তু এটা জানা লাগবে। আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন, যদি আপনার কেউ বলে আচ্ছা আপনি কি কালার থিওরি জানেন, গ্রাফিক ডিজাইন তো জানেন, তা আপনি যদি এটুকু না বলতে পারেন যে ভাই কালার থিওরি হচ্ছে যে এক একটা ডিজাইন তো এক এক ধরনের কাজে ব্যবহার করা হয়, তো সেই অনুযায়ী এক একটা কাজের জন্য এক একটা কালার আছে, নির্ধারণ করা আছে, সেটা হচ্ছে কালার থিওরি। মানুষের যেখানে বিভিন্ন আবেগ ফুটে ওঠে, হ্যাঁ, তো সেগুলো হচ্ছে কালার থিওরি। যাই হোক, আমরা একটু সামনে যাচ্ছি। আচ্ছা, এখন কালার থিওরির একেবারে শেষ পর্যায়ে, এরপরে থ্যাংক ইউ আছে। যাই হোক, কালার থিওরি দেখেন ডিজাইন জগতে বিভিন্ন রং আছে এবং তার এক একটা অর্থ আছে। যেমন লাল মানে আবেগ, প্রেম, রাগ ইত্যাদি। ঠিক আছে, এই জন্য লাভ আঁকাই না আমরা একটা লাভ, এই লাভ যে আমরা তৈরি করি লাভ সাইন, সেটা কিন্তু আসলে ওই সবুজ বা অন্য কিছু দিলে ভালো লাগে না, সেটা কিন্তু লাল হয়। জানেন তো লাভের কালার কি, আবেগ, প্রেম, এগুলোর কালার আছে লাল। যেমন আমাদের মেসেঞ্জারে আমরা যদি মেসেজে কাউকে হচ্ছে রিপ্লাই দিই, আমার রাগ হচ্ছে তার কথা শুনে, তাহলে আমরা কিন্তু এমন একটা মানে মুখের ছবি দিই, ইমোজি দিই, যেটা দেখতে কিন্তু লাল রঙের, সেটা হচ্ছে রাগ।
তো দেখেন দিন, এটা যদি এরকম না হতো, ওইটা যে তৈরি করেছে সে কি এরকম কালার করতো? সে তো অন্য কোনো কালারও করতে পারতো। তাহলে আমরা বুঝলাম আবেগ, প্রেম, রাগ এগুলোর কালার থাকে, জানেন? এগুলো হয়তো আপনারা আগে অনেকে জানতেন না। এবার দেখেন, কমলা মানে হচ্ছে, কমলা রং মানে হচ্ছে সৃজনশীলতা। খুব বড় একটা কিছু তৈরি হচ্ছে, এমন একটা কিছু, তারুণ্য। এখানে একটু বানান মিস্টেক আছে, হ্যাঁ, তারুণ্য বা উদ্দীপনা এরকম বুঝাচ্ছে। এরকম জাতীয় লোগো বা ডিজাইনে আমাদের কমলা টাইপের রং ব্যবহার করা উচিত। এছাড়া দেখেন, হলুদ, হলুদ মানে হচ্ছে কি সুখ, আশা, স্বতঃস্ফূর্ততা ইত্যাদি। ঠিক আছে, তো এইগুলো আমি প্রত্যেকটার এই আছে পয়েন্ট ধরে ধরে আগামী ক্লাসে আমি কয়েকটা করে লোগো বা ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে যেন হলুদ মানে যে এরকম ডিজাইন হয় সেটা যেন আপনাদের মাথায় ঢোকে। এছাড়া দেখেন, সবুজ মানে প্রকৃতি, সম্পদ, ইতিবাচক ইত্যাদি। ঠিক আছে, তো হচ্ছে আমরা যখন হচ্ছে সবুজ রং ব্যবহার করবো কোথায়? ধরেন যে আমরা অনেক জায়গায় দেখি এরকম একটা ঘরের মতো সাইন দেয়া আছে, মানে লোগো আর কি, এরকম একটা, এখানে একটা কিছু লেখা আছে, অমুক অমুক ল্যান্ড কোম্পানি আর কি। দেখবেন এটা লাল কালার কিন্তু কেউ করে না, ওটা কালার কিন্তু সবুজ টাইপেরই হয়ে থাকে। ওটা একটা সম্পদ বা একটা প্রকৃতি বোঝাচ্ছে। ঠিক আছে, ধরেন হচ্ছে এরকম গাছ দিয়ে কোনো একটা লোগো থাকলে গাছটা তো লাল কালার দিতেই পারতো, বাট সেটা দেয় না, সেই কালারটা সবুজই হয়, কারণ সেটা প্রকৃতি। এছাড়া দেখেন, নীল মানে শান্তি, বিশ্বাস, প্রজ্ঞা বা অনুপ্রেরণা। যেরকম উদাহরণস্বরূপ ফেসবুক, আপনারা নিশ্চয়ই ফেসবুক দেখেছেন। ফেসবুকটা হলো কিরকম? এরকমই কোনো একটা চিহ্ন কাছাকাছি এরকম। তাহলে এটার মধ্যে বোঝাচ্ছে সেটাকে বিশ্বাস করা যায়, সেই প্ল্যাটফর্মে সেখানে গেলে কোনো একটা অনুপ্রেরণা পাওয়া যায়। ঠিক আছে, তো শান্তি পাওয়া যায়, এরকমই বোঝাচ্ছে আর কি। শুধু ফেসবুকে যে এরকম কিছু, ফেসবুকে তো এখন অশান্তি আছে। তারপরে আমি কালার অনুযায়ী বোঝানোর জন্য একটু এভাবে বুঝালাম। তো আশা করতেছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এছাড়া দেখেন, বেগুনি মানে বিলাসবহুল বা রহস্য, এরকম টাইপের কালার মানে বুঝায় আর কি কালারের মানেটা। সাদা মানে সরলতা, শুভ্রতা, পরিচ্ছন্নতা। ভালো মনের মানুষগুলো সাদা টাইপের মানে ডিজাইন বা ড্রেসগুলো পরে, তাই না? তো এটাতে কিন্তু তার একটা সরলতা বা শুভ্রতা বা পরিচ্ছন্নতা প্রকাশ পায়। এছাড়া কালো মানে শক্তি, ক্ষমতা, কমনীয়তা, এরকম। আমরা অনেক জায়গায় দেখেছি অনেক কিছু শোক জানানোর জন্য সে ডিজাইনটা কালো রঙের করে। ঠিক আছে, যে একটা মনের একটা শক্তি বা মনের একটা এক্সপ্রেশন তারা হচ্ছে ইয়ে করে দেয়, যে এটার বিষয়ে তার মনের থেকে খুব কষ্ট বেরোচ্ছে। তো এরকমই আর কি। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আমি আশা করতেছি যে একটু সময়টা বেশি লেগেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি আসলে ভালোভাবে শেখাতে চাই, তার জন্য আমার যদি একদম মানে ঘড়ি ধরা টাইম দেন তাহলে হয়তো আমি সেটা ব্যাখ্যা করে বুঝাতে পারবো না। এটা তো ক্ষতি হলে আপনার হবে। আমি মাঝখানে কিছু যদি স্কিপ করে গিয়ে যদি আপনাদের ভুল বুঝাতাম বা কিছু অংশ বাদ দিয়ে রাখতাম, আমি পারতাম, কারণ এগুলো আপনারা তো জানতেন না। তো সেজন্য আমি চেষ্টা করি একটু সময় যদি বেশিও হয়, একটু যদি কষ্ট হয়ে যায় সপ্তাহে 3টা দিন। ঠিক আছে, আর এই প্রথম দিকে যে থিওরি টাইপের ক্লাসগুলো একটু বকতে হয়, তো একটু কথা বলতে হয়, একটু বুঝাইতে হয়, জন্য এই ক্লাসগুলো এমনিতে একটু বড় হয়ে যায়। কিন্তু আমরা যখন একটা ডিজাইন বা কিছু করব তখন ক্লাসগুলো এতটা বড় হবে না, কারণ আমিও সারাদিন কষ্ট করি আপনাদের মতো, আমারও সময়ের মূল্য আছে, আমারও এখন ক্লান্ত লাগে এই সময়টা আসলে। সো হচ্ছে অন্য সময় দেখা যাবে আমরা 1.5 ঘন্টা ক্লাস করতেছি না, 11টা পর্যন্ত ক্লাস করতেছি না। ভিডিওগুলো দেখার পরে যার কোনো সমস্যা কোনো জায়গায় যদি জানার থাকে তারা আমাকে পার্সোনালি মেসেজ করে দিতে পারে। হ্যাঁ, তাহলে আমি একটু খুশি হব, আমি এটা বুঝতে পারবো যে আমার ক্লাসগুলো তারা দেখেছে এবং সেখানে কোনো সমস্যা থাকলে ফাইন্ড আউট করেছে, তাই না? তো যাই হোক, আজকের মতো আমি চলে যাচ্ছি, কিন্তু একেবারে চলে যাচ্ছি না, আমি ফিরে আসবো আবারও। সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।